শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন। প্রিয় দর্শক, বাংলাদেশের রন্ধন শিল্প জগতের এক উজ্জ্বল এবং অনন্য নাম কেকা ফেরদৌসী। দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে তিনি দেশীয় এবং আন্তর্জাতিকভাবে তার রান্নার স্বাদ, ঘ্রাণ এবং পরিবেশনাকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। তার রান্না করা খাবার শুধুমাত্র একটি খাবার বললে চলবে না, এটি একটি সংস্কৃতি। এটি আমাদের জন্য একটি শিল্পস্বরূপ, যার প্রতিটি পদে পদে রয়েছে ঘরের উষ্ণতা এবং হৃদয় ভরা ভালোবাসা। আমরা টেলিভিশন শো বলি, রেসিপি বই বলি, পত্রিকার কলাম বলি কিংবা রন্ধনশিল্প বিষয়ক কোনো কর্মশালা, সব ক্ষেত্রেই তিনি তার অভিজ্ঞতা এবং সৃজনশীলতার ছাপ ফেলেছেন এবং তাকে দেখে অনুপ্রাণিত হয়েছে আমাদের ঘরের গৃহিণী থেকে শুরু করে অন্য সকল পেশা শ্রেণীর মানুষ, যারা রান্নাকে ভালোবেসেছেন এবং সেক্ষেত্রে নিজেদের কর্মসংস্থান করার চেষ্টা করেছেন। সে উজ্জ্বল নক্ষত্র আছেন আমাদের সাথে রন্ধনশিল্প বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী। আমরা তাকে শুভেচ্ছা জানাই আজকের এই আয়োজনে। কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি। রান্নার গল্প করতে গেলে কেমন একটু ক্ষুধা ক্ষুধা বোধ হয় এবং মনে পড়ে যায় কেকা ফেরদৌসী আপার বানানো সব অনন্য রেসিপির কথা। দীর্ঘদিন ধরে বলছিলাম যে এই পেশার সাথে আছেন এবং পেশাকে আপনি নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। তো যদি বলি যে এখন কেমন চলছে এই জার্নিটা, কি বলবেন? আসলে এখন ভালোই চলছে, মানে এত বছর ধরে করছি। তারপরে কেন টিভিতে আমি রান্না শুরু করছি 94 থেকে, তো অনেকগুলো বছর হয়ে গেল। সামনে আমরা আমাদের 25 বছর পূর্তিও করব, মানে 25 বছর তো করেছি, বললাম যে 30 বছর পূর্তিও করব, সেজন্য একটা বড় অনুষ্ঠান করব। তো এখন যেমন আমার একটা প্রোগ্রাম যেটা দেশ বিদেশের রান্না, এটা আসলে 2006-এ শুরু করেছিলাম। 19 বছরে পা দিয়েছে এই বছর, ফেব্রুয়ারি মাসে, মানে 19 বছর পার হয়ে গেল, 20 বছরে পা দিয়েছে আসলে। তো এখন ভাবছি যে দেশ বিদেশের রান্নাটা একটু মানে অন্য আঙ্গিক একটু চেঞ্জ করে যদি আমরা করি, তাহলে দর্শকদের এমনি ভালো লাগে, আরও বেশি ভালো লাগবে। যার জন্য আমাদের এবারকার স্পন্সর হলো ইউনিলিভার। তো ইউনিলিভারের সহযোগিতায় আমরা মানে অনুষ্ঠানটা একটু নতুনভাবে সাজিয়ে দর্শকদের কাছ থেকে মানে কাছে এই মাস থেকে পরিবেশন করব। আচ্ছা, বুধবারে আমাদের প্রথম প্রোগ্রাম যাবে নতুন আঙ্গিকে, যেটি আমরা দেখতে পারবো। এখন তো দেশ বিদেশের রান্না 6টা 20 মিনিট থেকে আমরা দেখি। আমরা প্রত্যাশা করব যে নতুন যে রান্নাটি হবে ওই সময়টিতে আমরা দেখতে পাবো। আমরা 6টার থেকে দেখব, প্রতি বুধবার 6টার সময় আমরা দেশ বিদেশের রান্না দেখব ইউনিলিভারের সৌজন্যে। ওকে, তো বলছিলেন 2006 সাল থেকে দেশ বিদেশের রান্না এই কনসেপ্ট নিয়ে আপনি কাজ করছেন। 2006 মানে কিন্তু বয়সের সময়সীমাটা 19 বছর হলেও তখন এই বিষয়ক চিন্তা করার জন্য যে ইনোভেশন দরকার ছিল, এটা এখন ভাবলেও তখন কিভাবে ভেবেছেন আমি জানি না। তখন কোন চিন্তাটা মাথায় ছিল? আসলে কি, রান্না করতে গেলে প্রথমেই তো চিন্তা করতে হয় যে আমি কোন চুলা ব্যবহার করব। দেশের বিভিন্ন অঞ্চলে যাব, সেখানে আমার সিলিন্ডার গ্যাস নিয়ে চুলা নিয়ে যাওয়া একটা মানে অনেক ঝামেলার ব্যাপার, তাই না? কারণ আরও কলাকৌশলী লাগে সাথে, সবাইকে নিয়ে গিয়ে গাড়িতে এত কিছু নিয়ে যাওয়া, বিভিন্ন জায়গায় যাওয়া খুবই। তা প্রথমে আসলে 2006-এ তখন মানে চ্যানেলের অনেকগুলো প্রোগ্রাম হয়েছে দুবাই, এবং আমার স্বামী তখন একটা প্রোগ্রাম করতেন লাক্স চ্যানেলাই, লাক্স চ্যানেলাই। হ্যাঁ, সেই অনুষ্ঠানটায় আসলে যখন গিয়েছিলাম তখন দুবাইয়ে দেখলাম যে একটা ছোট্ট চুলা পাওয়া যায়, ছোট্ট সিলিন্ডার গ্যাস, ওটার ভিতরে ভরে রান্না করা যায়। তখন প্রথম মাথায় আসলো, যাচ্ছা এটা যদি আমি দেশে বিদেশে নিয়ে যাই, গ্যাস তো নিয়ে যেতে পারবো না, চুলা নিয়ে যেতে পারবো, যেই দেশে যাব সেখান থেকে গ্যাসটা কিনে নেব। হ্যাঁ, এটা তখন মনে হলো যে চুলার প্রবলেমটা গেল। তারপরে আমার কি বলে, আমার হাজব্যান্ড বলে যে এটা দেশ বিদেশে রান্না করো, যে দেশের রান্না থাকবে আঞ্চলিক রান্না, আর বিদেশে বিভিন্ন দেশে যখন আমরা যাব তখন রেকর্ড করব। তা আমার তারপরে মাথায় আসলো যে ঠিক আছে। তো প্রথম প্রোগ্রামটা বিদেশের হয়েছিল আসলে দুবাইয়ে। আচ্ছা, দুবাই করেছিলাম, এবং দর্শকরা সেটা দেখে মানে বিদেশের রান্না দেখে দর্শকরা খুবই খুশি হয়েছিল। তারপর থেকে যে টানা এতগুলো বছর ধরে করছি দেশ বিদেশের রান্না, মানে জনপ্রিয়তায় আমার মনে হয় যে ভালো জনপ্রিয় একটা রান্নার অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান। তখন প্রত্যেকটা এপিসোড অন এয়ার হতো এবং আপনার কাছে নিশ্চয়ই ফিডব্যাক আসতো। এখনকার ফিডব্যাক পাওয়ার মাধ্যম আর তখন তো একরকম ছিল না। তখন কিভাবে ফিডব্যাকগুলো জানতে পারতেন?
আসলে তখন মনে করো যে আমি ধরো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে ঘুরতাম, বিভিন্ন জায়গায় গেলে সবাই আসতো, যে মহিলারা বলতো যে আপা আপনাকে দেখেছি, আমরা এই প্রোগ্রামটা নিয়মিত দেখি, আমাদের খুব ভাল লাগে। এবং বিদেশে গেলে এখন পর্যন্ত দেখি যে মনে করো এয়ারপোর্টে কোনো বাঙালির সাথে দেখালো, সেও আমাকে সালাম দিয়ে বলছে আপা আমি আপনার ভক্ত, আমার মা দেশে থাকেন, আমার মা আপনার প্রোগ্রাম নিয়মিত দেখেন। এইভাবে আসলে তখন ফিডব্যাকগুলো পেতাম। আর এখন তো মোবাইলের যুগ, সব কিছু ফেসবুকে নানান জায়গায় না এই সোশ্যাল মিডিয়াতেই পাওয়া যায়। আচ্ছা, তখন যে এতগুলো দেশ ঘুরেছেন, মনে আছে সংখ্যাটা কত হতে পারে? হ্যাঁ, আমার আসলে একদিন গুনছিলাম বসে বসে, আমি মানে অলরেডি বিদেশে 50টার বেশি দেশে রান্না করেছি। এখন তো মনে হচ্ছে ওয়ার্ল্ড ট্যুর হয়ে যাবে একটা আপনার। হ্যাঁ, মোটামুটি আর কি, যে 50টার বেশি দেশে একদিন বসে বসে অফিসে গুনছিলাম, তেমন 50টার বেশি দেশে রান্না করেছি। কোন দেশ ঘুরতে সব থেকে বেশি ভালো লেগেছে? আসলে এটা যদি বলি তাহলে বলতে আসলে আমাদের খাবারের সঙ্গে যেমন যেই দেশের কোনোই মিল নাই, মানে এমন কিছু জিনিস থাকে যেগুলো ধরো আমি রোমে রান্না করতে গেলাম ইটালিতে, তো রোমে যখন রান্না করতে যাচ্ছি ওদের হয়তো কিছু জিনিস দেখা যায় যে আমরা খাই না, তখন আমি কি করি ওগুলো একটু পাল্টে আমরা যেসব জিনিস খাই সেসব দিয়ে রান্না করার চেষ্টা করি। আমরা জার্মানিতে রান্না করতে খুব ভালো লেগেছে। জার্মানিতে? হ্যাঁ, বিভিন্ন জায়গায় গিয়েছি, তারপর আমরা বরফের পাহাড়ে গিয়েছি রান্না করতে, সুইজারল্যান্ডে, সেখানেও ভালো লেগেছে। এত ঠান্ডার মধ্যে রান্না করছেন, রান্না তো অনেক হাত নাড়ার ব্যাপার থাকে, উপকরণগুলো মেশানোর ব্যাপার থাকে, ওখানে চ্যালেঞ্জেসগুলো কি থাকে? একবার যেমন পোল্যান্ডে রান্না করতে গেলাম শীতকালে, তা একটা ব্রিজের নিচে নদীর পাড়ে আমরা রান্না করছিলাম, তা রান্না করতে করতে হঠাৎ দেখি চুলা বন্ধ হয়ে গেল। কি হলো ব্যাপার, তখন চুলা গ্যাসটা নতুন গ্যাসই দিয়েছিলাম, বললাম কীভাবে বন্ধ হয়ে গেল, খুলে দেখলাম কি পুরা গ্যাসের সিলিন্ডার বরফ হয়ে জমে গিয়েছে, যার জন্য চুলা বন্ধ হয়ে গেল। তখন ভাবলাম যে এখন আরও ওই দেশি মানে বাঙালিরাও ছিল আমার সাথে, চিন্তা করলাম এতগুলো মহিলাকে ডেকেছি, এখন চুলার জন্য এখন রান্না করা যাবে না। তখন কী করলাম, বুদ্ধি করে ওখানে একটা বাঙালি একটা ছেলে রেস্টুরেন্টে গেলাম, গিয়ে ও রেস্টুরেন্টে বসে বসে রেকর্ড করলাম যে বাইরে যা ওয়েদার, তাতে করে ফ্রোজেন হয়ে যাচ্ছে সিলিন্ডারের গ্যাস সব কিছু, আমরাও ঠান্ডা একদম বেশি ঠান্ডা, তো হাত বের করতে পারছি না, মানে গ্লাভস খুলে তো রান্না করতে হচ্ছে, তখন ওই রেস্টুরেন্টে বসেই রান্না করলাম। আচ্ছা, বাইরের দেশে এতগুলো জায়গা আপনি ঘুরেছেন, শো করেছেন, আবার বিভিন্ন রেস্টুরেন্ট ভিজিটের কথাও বললেন, ওখানে আসলে বাংলাদেশের রন্ধন শিল্পটাকে আসলে কিভাবে রিকগনাইজ করে? মানে বাংলাদেশি মানুষরা যারা আছে বিভিন্ন দেশে, তারা সব সময় বলে যে আমরা দেশ বিদেশের রান্নায় আমাদের বেশি আগ্রহ থাকে দেশের রান্নার প্রতি, কারণ দেশের রান্নাগুলো আমরা দেখতে চাই, জানতে চাই, আর আমরাও চাই প্রজন্মের ছেলে মেয়েরা যারা আছে নতুন, তারা যেন দেশের রান্নাকে ভালোবাসে, তারা দেশের রান্না দেখার জন্য খুবই আগ্রহ দেখায়। আর বাইরে যখন যাই তখন তো আর এত মানুষজন নিয়ে যাওয়া যায় না বিদেশে, ভিসার প্রবলেম আছে, এয়ার টিকিট খরচের ব্যাপার আছে, যার জন্য বেশি মানুষ পাই না। কিন্তু বাঙালিরা যারা মহিলারা, ছেলেদেরও আমরা মাঝে মাঝে নেই, কম নেই, হ্যাঁ, যারা আসে তারাই আমাকে হেল্প করে, মানে রান্নার জিনিস গোছানো, কাটাকুটি করা, সব কিছুতে তারা হেল্প করে। আচ্ছা, এই দেশের রান্নাগুলো নিয়ে কথা বলছিলেন, দেশের রান্নার ধারায়ও তো অনেক পরিবর্তন এসেছে, আমরা এখন অনেক ফিউশন করে রান্না করি, পিৎজা পাস্তা থেকে শুরু করে অনেক খাবার এখন আমাদের আগ্রাসন হয়েছে। তো সেই জায়গায় আমাদের দেশীয় সংস্কৃতির যে একদম শেকড় থেকে উঠে আসা যে রান্নাগুলো, সেটি এখন আমাদের প্রজন্ম কতটুকু চেনে? আসলে দেশের রান্না যখন করি, মানে বিভিন্ন অঞ্চলের মহিলাদের সঙ্গে, এখন তো সবারই মোবাইল ফোন আছে, আগে তো এই সুবিধাটা ছিল না, যে সবার কাছে ছিল না মোবাইল ফোন, ফোনে কথা বলে নেই, যে ধরো দিনাজপুরের একটা মহিলা রান্না করবে, তখন তার সাথে আমি কথা বলে নিলাম যে দিনাজপুরের কোন খাবারটা আপনি রান্না করতে চান, তাকে বললাম যে না এটা হবে না, এটা আপনার নিজের রান্না, এটা হবে না, আপনি একটা আঞ্চলিক রান্না করেন। তখন বললাম তাকে, এবং বেশিরভাগ সময় করি কি আমরা বাজারটা নিজেরাই করার চেষ্টা করি, যদি না পারি তাহলে ফোনে বলে দিই কতটুকু কী কিনতে হবে। কারণ সেদিন একটা রান্না করছিলাম, একজন একটা মুরগি রান্না করলো, অর্ধেক মুরগি নিয়ে এসছে সে, মুরগি দেখে আর আমরা বাজার করিনি, বলছিলাম আপনার মুরগিটা আপনি নিয়ে আসবেন রান্না করার জন্য, এনে বলছে যে ফুল এনেছে, আসলে না হাফ এনেছে। তখন হয় কি একদম কম হয়ে গেলে যারা নতুন রান্না করে তারা তো জানে না, আমাদের মানে যে কোনো কম্পিটিশানে বা রান্নার প্রোগ্রামে 4 থেকে 6 জনের পরিমাণ রান্না করতে হয়, মানে একটা পরিবার যখন ওই রান্নার প্রোগ্রামটা দেখে সে যে শিখবে, আমি যদি 4 জন বা 6 জনের পরিমাণে না রান্না করি তাহলে হয় কি সে পরিবারের জন্য রান্না করতে পারে না ঠিক মতো, যে একদমই মানে নতুন রান্না করছে, যার জন্য এটা একটা অলিখিত নিয়ম, কোনো কম্পিটিশনে বলা হয় না কিন্তু যে তুমি কেন এত কম এনেছো, তার নাম্বার আমরা কেটে দিই, কারণ 4 থেকে 6 জনের পরিমাণে রান্না করতে হয়।
হয়। এটা কিন্তু একটা দারুণ টিপস ছিল যারা রান্না করতে ভালোবাসে এবং যারা রান্না দেখতে ভালোবাসে তাদের জন্য। দেশ বিদেশের রান্নার এই যে নতুন আঙ্গিকের আপনি কথা বলছেন, সেখানে তো মেয়েরা যেমন রান্না করছে আবার ছেলেরাও রান্না করছে আপনি বলছেন। এখন ছেলেদের রান্নার ক্ষেত্রে আগ্রহটা কেমন? মানে ছেলেদের কি বলছো? রান্নার ক্ষেত্রে আগ্রহটা এখন ছেলেদের কেমন? দেখি আমাদের মানে কম্পিটিশন, এবং আমরা আমাদের কুকিং অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশন থেকে আমরা যখন রান্নার ক্লাস নেই, যখন ফেসবুকে দেই যে আমাদের অমুক তারিখে রান্না হবে, প্রচুর ছেলেরা ফোন করে। আমরা করতে দেই ছেলেদের, যে কয়েকজন যদি 50 জনের মধ্যে যদি 6-7 জন ছেলে আসে, ওদেরও আমরা রান্না শেখাই। আচ্ছা, ছেলেদেরও অনেক আগ্রহ আছে এখন। দেশ বিদেশের রান্নার নতুন আঙ্গিকে যে উপস্থাপনটা বলছিলেন, আমার খুব জানতে ইচ্ছা করছে আসলে কি কি করেছেন বা নতুন রেসিপিগুলো কি থাকছে। ছোট্ট ক্লিপস তাহলে আমরা একটু দর্শকদের নিয়ে দেখে আসি। চলুন প্রিয় দর্শক। দেশ বিদেশের রান্না নিয়ে আজকে আমরা বিরুলিয়াতে এসেছি, এবং এখন যে জায়গাটায় বসে আছি এটা হলো কাঠগোলাপ। অনেক রকমের রান্না করব, এবং সেই রান্না করার জন্যে বিভিন্ন পেশার কয়েকজন ভাবিরা এসছেন। তারা আমার সাথে এখানে রান্না করবে, এবং আশা রাখি যে আপনারা এই অনুষ্ঠানগুলো দেখবেন। দেশ বিদেশের রান্না দেখার জন্যে চোখ রাখুন শুধুমাত্র চ্যানেলের পর্দায়। নতুন আঙ্গিকে আপনাদের প্রিয় রান্নার অনুষ্ঠান দেশ বিদেশের রান্না দেখতে চোখ রাখতে হবে চ্যানেলের পর্দায়। বুধবার থেকে শুরু হচ্ছে আপনাদের জন্য নতুন আমেজে। আমি তো দেখে বুঝতে পারছি যে রান্নাগুলো খুব ডিলিশিয়াস হবে, বা সেই সাথে আপনার নতুন যে সংযোজন বা ফিউশন থাকে আমরা আসলে হচ্ছে কি, মানে এখানে দেশ বিদেশের রান্নায় যে কিছু চেঞ্জেস এনেছি। যেমন আমরা মানে বিশেষ বিশেষ পর্ব করব। বিশেষ বিশেষ পর্ব দেশে বিদেশে হতে পারে, কিন্তু সেই দিন আর কি একটা রান্নাই যাবে, হয় দেশের রান্না যাবে না হয় বিদেশের রান্না যাবে। যেমন এটা তো মে মাস, তো 1 মেতে তো মানে বুধবার ছিল না আমাদের। বুধবার, প্রথম বুধবার আমরা পেয়েছি 7 তারিখে। 7 তারিখে যেমন আমরা শ্রমজীবী মানুষদের একটু শুভেচ্ছা জানিয়ে, মানে আমরা যারা কাজ করি সবাই তো আসলে শ্রমজীবী না, সেরকম বিভিন্ন পেশার মানুষদের নিয়ে আমরা কয়েকটা রান্না রেকর্ড করেছি। তো 7 তারিখে আমরা সেই মহান মে দিবস উপলক্ষে একটা নতুন প্রোগ্রাম করেছি, যে ওই মহিলাও একটা বড় কাজ করেন, সেই কাজ করে উনি কীভাবে সংসার সামলান, রান্না করেন, খাওয়া দাওয়া করান বাচ্চাদের, সে ধরনের একটা অনুষ্ঠান দেখাবো। তো এইভাবে আমরা এবার চিন্তা করেছি যে আমরা যখন ইউনিলিভারের সঙ্গে মিটিং করেছিলাম যে সব প্রোগ্রামে যে একটা দেশের রান্না থাকবে একটা বিদেশের রান্না থাকবে এমন না, আমরা বিশেষ দিনে বিশেষ পর্ব করি। তারপরে বিশেষভাবে এই যে যেমন কর্মজীবী মহিলা কয়জনের রান্না দেখাচ্ছি, তারপরে সামনে আসছে কোরবানির ঈদ, তাই না? আমরা পুরা এই অনুষ্ঠানটা দেখানোর পর 7 তারিখে পুরো মাস জুড়ে আমরা কোরবানি ঈদের রান্না দেখাবো। সেগুলো মানে এক একটা এপিসোডে বাংলাদেশের এক একটা রান্না যাবে। তো এইভাবে আমরা চিন্তা করেছি যে মানে দেশের রান্না বিদেশের রান্না দুটোই আমরা করব, কিন্তু সবগুলো পর্বে দেশ এবং বিদেশের রান্না থাকবে না। বিশেষ পর্ব করলে ওই বিশেষ পর্বটা আলাদাভাবেই যাবে। দারুণ প্রয়াস বলবো আসলে, বিশেষ করে শ্রমজীবী নারীদেরকে নিয়ে যে ভাবনা বা শ্রমজীবী মানুষদের নিয়ে যে ভাবনা থেকে তাদের জীবনের গল্পের সাথে রান্নার গল্পটা মিলে যাবে, মানুষকে অনেক উৎসাহ দিবে নিশ্চয়ই।
যে দীর্ঘ সময়ের কথা বলছিলাম, এই সময় তো অনেক কিছু পরিবর্তন হয়েছে। বিশেষ করে গত ৫-৭ বছরের কথা যদি বলি, মহামারী এসেছিল বাংলাদেশ এবং পুরো বিশ্ব জুড়ে একটা তাণ্ডব ঘটিয়েছে করোনার সময়। এই সময়গুলোতে দেশে বিদেশে রান্না কিভাবে পরিচালনা করেছেন? আসলে করোনার সময় কিন্তু মানে আমাদের দেশ বিদেশের রান্না 2006-এ যে শুরু হয়েছিল, তারপরে কিন্তু কখনো মানে বাদ যায়নি, প্রতি সপ্তাহে গেছে। তো করোনার সময় আমাদের স্পন্সরকে বলে আমরা করেছিলাম যে এখন তো মানে কেউ বাসা থেকে বের হচ্ছে না, চ্যানেলের স্টুডিওতে বললেও কেউ যাবে না, আর দেশ বিদেশে ঘোরা তো সম্ভবই না করোনার সময়। যার জন্য আমরা তখন কি করেছিলাম, আমি বাসায় একটা স্টুডিওর মতো করে নিয়েছিলাম, সেখান থেকেই দেশ বিদেশে রান্না দেখাতাম। মানে আমি রান্না করতাম, কাউকে তো ডাকাও সম্ভব না, তাই না? আমার ক্যামেরায় যে ছেলেটা কাজ করতো একদম মাস্ক টাস্ক পরে আমার বাসায় যখন আসতো স্টুডিওতে, কাপড় টাপড় চেঞ্জ করে তারপরে ঢুকতো। মানে আর কাউকে নিতাম না, যে বাইরের লোক তো ঢোকা নিষেধ, তাই না? আর আমার মেয়ের তখন একটা মেয়ে হয়েছে, ছোট্ট বেবি ছিল, বেবির বয়স একদম কম ছিল, করোনার আগে আগে ওর জন্ম, 5 মাস আগে ওর জন্ম। যার জন্য আমরা বাসায় কাউকে ওইভাবে ঢুকতে দিতাম না। তো ওই সময় মানে বলবো যে ওই সময় যে রান্নাগুলা করেছি সেগুলোর অনেক ফিডব্যাক পেয়েছি, ইসের মধ্যে কি বলে ফেসবুকে, সব জায়গায় সবার খুব ভালো লেগেছে। তার জন্য ওই সময়টা আমরা ওইভাবে পার করতে পেরেছিলাম। এবং আরেকটা হলো যে আমাদের মানে ইউনিলিভারি সৌজন্যে আমাদের ছিল, আমাদের ভীম মনোহর ইফতার হচ্ছে, এবং করোনা যখন খুব বেশি ছিল সেই বছর ভীম মনোহর ইফতারটাও কিন্তু ওদের কাছে পারমিশন নিয়ে আমি বাসায় করেছি একা একা। মানে ভীমের কতগুলো বোতল টেবিলে সাজিয়ে মানে ভীমের কথা বলে তারপর আমি নিজেই মানে সবগুলো 30টা এপিসোড আমি নিজেই রান্না করেছি। আপনার উপর আসলে কতটুকু ভরসা প্রত্যেকটি ব্র্যান্ডের বলি কিংবা দর্শকদের বলি যে আপনি একা একটি প্রতিষ্ঠানের মতো সবকিছু গুছিয়ে করতে পারেন, সেই ভরসাটা বড় কোম্পানির সঙ্গে কাজ করা আসলে আমি কোনোদিনও কারো মানে হই না যে আমি এই কোম্পানির সাথে কাজ করছি বলে আর কারোর সাথে কাজ করব না, এমন না। কিন্তু একটা বড় কোম্পানির সঙ্গে কাজ করা আসলে অনেক আনন্দের, এবং এদের যে মানে যারা থাকে অফিসিয়াল লোকজন সবার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক থাকে। মানে ওরা কম বয়সী, বেশিরভাগ ছেলে মেয়েরাই আমার চেয়ে অনেক ছোটো, কিন্তু ওদের সঙ্গে একটা বন্ধুত্বমূলক সম্পর্ক হয়ে যায়। যার জন্য অনুষ্ঠানের বাইরেও ওরা মনে করো কিছু খেতে ছিল, আমার বাসায় আসলো, আমি রান্না করে ওদের খাওয়ালাম, যেহেতু আমি রান্নার একজন মানুষ, সবাই খুব খুশি মনে এগুলো অ্যাপ্রিসিয়েট করে, আমারও ভালো লাগে। আচ্ছা, এই যে ডিজিটাল এই যুগে বলছিলেন ফিডব্যাকের কথা তো আছে, কিন্তু ফিডব্যাক যে মাধ্যমগুলোতে জানায় সেই মাধ্যমগুলোতে কিন্তু এখন রেসিপি রান্না করে সেটি আপলোড করার প্রবণতা এখন অনেক বেশি। সেক্ষেত্রে অনেক অনেক পেজেস আছে এবং খুব কম সময়ে আমরা একটা রান্নার প্রক্রিয়া বা প্রণালী দেখি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আসলে হচ্ছে কি যে একদম কম সময়ে রান্না, যেমন ইউটিউবে এখন রান্নাগুলো যাচ্ছে, খুব কম টাইমে দেখায় যে আমি আইসক্রিম বানাবো, কাট করে সব দেখিয়ে দিচ্ছে। তাতে করে হয় কি যারা একটু রান্না বান্না পারে ওরা কিন্তু খুব তাড়াতাড়ি ধরতে পারে, কিন্তু যারা একদম রান্না পারে না ওদের এই রান্নাগুলো দেখে মানে রান্না করা আমার মনে হয় না সম্ভব। তার মানে আমাদের মনে হয় সময়সীমাটা একটা ফুল প্রোডাকশনে সময়সীমা নির্ধারণ করে একটা প্রোডাকশন করা খুব জরুরি। যার জন্য আমি আর কি ইউটিউবে রান্না দেওয়া বা কোনো কিছু যাইনি, কিন্তু এখন ভাবছি না যাব, যে সবাই যখন করছে আমি একটু করে দেখি কেমন। তা আমার মানে আমি সব মাধ্যমেই আমার রান্না দেব ইনশাল্লাহ, সামনের মাস থেকে সব জায়গায় যাবে। আচ্ছা, ইউটিউবের জন্য তাহলে নতুন চ্যানেল এবং নতুন রেসিপি, আমি তো খুব এক্সাইটেড। কি প্ল্যান করছেন একটু যদি আমাদেরকে আভাস দেন? আমরা সিজনাল, যেমন এখন রান্না দিলে আমের রান্না দেব কিছু, যেহেতু এখন আমের সিজন, কাঁচা আমের কিছু দেব, তারপরে সামনে কোরবানির ঈদ আছে, ঈদের আগে ঈদের রান্না দেব। ওকে, আমরা খুব এক্সাইটেড। মানে সবগুলো মাধ্যমে আমি আমার ইচ্ছা আছে দেওয়ার। বাসায় একটা ছোট একটা স্টুডিও করেছি ওইখানে। আর আমার এমনিও আরেকটা প্ল্যান আছে যে আমার মানে অনেক দিনের ইচ্ছা যে একটা ফিউশন টাইপের ছোট্ট একটা রেস্টুরেন্ট দেবো। আচ্ছা, বুঝছো, সেটা আমার একটা ভবিষ্যৎ পরিকল্পনা। মেবি এটা হয়তো সামনের মাসে খুলতে পারবো। নামটা দিয়েছি কেকাস কিচেন। হ্যাঁ, সেখানে মনে করো প্রথম আমি যেহেতু ফিউশন এবং এখানে দেশ বিদেশের রান্না থাকবে, তা আমি প্রথম যা চিন্তা করেছি যে ছোট্ট আঙ্গিকে ছোট্ট করে করব। আমাদের এখানে কোনো ফিশ অ্যান্ড চিপসের দোকান নাই, এটা আমার খুব প্রিয়। আমি বিয়ের পর অনেকদিন ইংল্যান্ডে ছিলাম, প্রায় বলতে গেলে প্রতি সপ্তাহে একবার করে ফিশ অ্যান্ড চিপস খেতাম, আমার খুব ভালো লাগতো। তো আমার মনে হয় এই প্রজন্মে যারা বিভিন্ন রেস্টুরেন্টে ফিশ অ্যান্ড চিপস বানায়, বাংলাদেশে কোনো ফিশ অ্যান্ড চিপসের দোকান নেই আলাদাভাবে। তা আমি ভাবছি ফিশ অ্যান্ড চিপস যেহেতু আমার দেশ বিদেশের রান্না, সেই সাথে আমি তেহারি খাওয়াবো, আর খাওয়াবো ফুচকা, পানিপুরি আর চটপটি। আচ্ছা, এটা দিয়ে তাহলে শুরু হবে। এই 5টা আইটেম নিয়ে আসবো, তারপরে দেখি কেমন চলে।
সবাই কেমন পছন্দ করে তারপরে বাড়াবো। আচ্ছা, লোকেশনটাকে এখনো ফিক্স করা হয়েছে? লোকেশনটা আমি গুলশানে যেহেতু থাকি, গুলশানেই হবে। ওকে, সো রেস্টুরেন্ট, ইউটিউবের প্ল্যানিং, সেই সাথে দেশ বিদেশের রান্নার নতুনভাবে নতুন এত কিছু ব্যালেন্স করে এখন ওয়ার্ক লাইফ তো অনেক হেক্টিক। বাসায় কিভাবে সবকিছু ম্যানেজ করছেন? বাসায় আসলে আমার পরিবারের সবাই আমার রান্না পছন্দ করে, বলতে গেলে প্রতিদিন একবেলা তো অবশ্যই রান্না করি। এখন আমার নাতি আছে যারা, সত্যি করে আমার নাতির বয়স 14, নাতি তো সব কিছু বোঝে, নাতির জন্য রোজ রান্না করি, নাতি বলে দেয় কোন দিন কি খাবে, সেগুলা করি। আর নাতি তো ছোট 5 বছরের, খুব একটা খাওয়া দাওয়া আগ্রহ নেই, কিন্তু বলে যে শেফ হবে, দেখা যাক কি করে এরপরে। আপনার প্রতিচ্ছবি কার মাঝে বেশি আছে? আমার প্রতিচ্ছবি না, নাতি তো যেমন এখন বড় হয়ে গেছে, নাতি হলো গিয়ে 14 বছর, না ও তো খুব একটা রান্নার কোনো কিছু করতে চায় না। নাতনি বলে রান্না করবে, এখন দেখা যাক, ওর বয়স মাত্র 5 বছর, যে বড় হয়ে ও আবার কোন দিকে চলে যায়। আপনি বলছিলেন যে আপনার রান্নার কাজে সে অনেক সাহায্য করে, বা যেভাবে করে এখন রেসিপিগুলো ইন্টারপ্রেট করে ভয়েস ওভার দিয়ে, সেগুলো খুব ভালো পারে। হ্যাঁ, সে মানে কি কোনো কিছু আমি রান্না করতে গেলে আমার বাসায় এসে থাকে, উইকেন্ডে যেহেতু স্কুলে যায়, ওই এসে বলবে, আমাকে আপাটাকে বলে, আপা আসো তোমাকে আমি হেল্প করি, তখন এটা একটা নাড়াচাড়া করে, সব কিছু করে, কিন্তু খাওয়ার মধ্যে নাই। হ্যাঁ, কেক বেক করবে, কেক বানানোর পর কেকটা দেখেও না ধরে যে কেকটা যে খাবে, কিন্তু বানানোর পর্যন্ত খুব আগ্রহ থাকে যে আমি সব কিছু বিট করব, ওভেনে আমি দেবো, তারপরে বের করবো, দেখবে, কিন্তু খাওয়ার খুব একটা আগ্রহ থাকে না। আমরা শুনেছি যে আপনি খুব ছোটবেলা থেকে রান্না করতে শিখেছেন, বা তার প্রতি ভালোবাসা ছিল। এখন যখন আবার নাতনিকে দেখছেন এত ছোট বয়সে, সে এত কিছু বোঝে, শেখে, বা রান্নার প্রতি আগ্রহী, সময়টা কিভাবে মেলান? মানে ভালো লাগে। আমাদের যেমন ছোটবেলা তো আসলে মা পাখের ঘরে যেতে দিতেন না, আমরা তো পাখের ঘর বলতাম, রান্নাঘর বলতাম না, তখন যেতে দিতেন না। মা বলতেন যে না, যাও পড়াশোনা করো, পড়াশোনা শিখলে রান্নাও শেখা যাবে, এটা কোনো সমস্যা না, রান্নাঘরে আসতে হবে না তোমার। কিন্তু এখনকার বাচ্চাদের আমরা তা বলি না, বলি যে মানে যার আগ্রহ আছে বলি যে আসো আমার সাথে একটু হেল্প করো। বাচ্চারা করে, এবং বিভিন্ন স্কুলেও এখন রান্নার, আমি কয়েকটা স্কুলে যে রান্নাও শিখিয়েছি, রান্না শিখলে তারা বেশ আগ্রহ দেখায় সব কিছুতে। আসলে এই যে পড়াশোনা শিখলে রান্নাও শেখা যায়, এই কনসেপ্টটার সাথে কি এখন আপনি বিশ্বাস করেন, বা আপনার এই বিষয়ে ফিলোসফি? আমার মনে হয়, আমি সবাইকে সবসময় বলি যে রান্নার স্কুলে যাওয়ার জন্য। অনেকে মনে করে যে কেক বেকিং এগুলাই বোধহয় মাপের ব্যাপার, আসলে তা না, সব রান্নাই কিন্তু, আমি কিন্তু কখনো বলি না যে আমি হাত দিয়ে মেপে পানি দেই, এগুলা না। আসলে রান্নায় সত্যি সত্যি মেজারমেন্টটা খুব দরকার, আর এটা জানার জন্য হলে তুমি যদি পড়াশোনা না করো কিভাবে করবে? এখন তো আবার বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে, একদম ইন্টারন্যাশনাল পর্যায়ে একটা কুইজিন কিভাবে আসলে প্রেজেন্ট করতে হয়, তার উপরে মানুষ এখন ডিগ্রি নিচ্ছে। তো সেই দিক থেকে বাংলাদেশের যাত্রাটা বা পথ চলাটা আসলে কোন দিকে? এখন আসলে অনেক স্কুল হয়েছে, রান্নার স্কুল অনেক হয়েছে, কিন্তু বেশিরভাগ জায়গায় আমি দেখি যখন কম্পিটিশানে যাই যে ছেলে মেয়েগুলা ওরা আর কি শর্ট কোর্স করে কিন্তু রান্না ভালো করা যায় না। কম্পিটিশানে ওদের বিভিন্ন কোশ্চেন করলে ওরা কিন্তু ওগুলোর উত্তরও দিতে পারে না ঠিক মতো, পারে না কেন? ওরা অনেক শর্ট কোর্স করে নিজেদের, মানে ওরা শেফের ড্রেস পরে বলে যে আমি শেফ, কিন্তু ওরা আসলে রিয়েল শেফ না। মানে 3 মাসের কোর্স করে, 6 মাসের কোর্স করে, কিন্তু শেফ হওয়া যায় না। আমি যেমন নিজে শেফ না, আমি হলাম রন্ধন বিশেষজ্ঞ, যাকে বলা হয় কালিনারি এক্সপার্ট, তাই না? আমি রান্নার বিভিন্ন অঙ্গনে কাজ করেছি, যার জন্য আমার মনে কি সব কিছুতেই মাপ লাগে। যার জন্য মেজারমেন্টের জন্য তোমার পড়াশোনা অবশ্যই জানতে হবে, এবং আবার পুষ্টিকর খাবার নিয়ে তোমার জানতে হবে শরীরের জন্য কোনটা ভালো, কোনটার সঙ্গে কোনটা মিক্স করলে ভালো কিছু আসতে পারে, এগুলো জানতে হলে কিন্তু অনেক পড়াশোনা করতে হয়। আচ্ছা, পড়াশোনার ব্যাপারটা তো শুনলাম, ইনস্টিটিউটের ব্যাপারটাও ছিল, তারপর আবার প্রফেশনের দিক থেকে যদি কুকিংকে নিতে হয়, দেখি ঘরে নারীরা বেশি রান্না করে, কিন্তু প্রফেশনালি রান্নাটাকে পুরুষরা বেশি সিরিয়াসলি নিচ্ছেন। বড় বড় রেস্টুরেন্ট বলি বা প্রতিষ্ঠান বা কোনো কুকিং শোতে জাজ, আমরা সবসময় দেখি পুরুষদের সরব উপস্থিতি। এই ক্ষেত্রে বাংলাদেশের নারীরা কি পিছিয়ে আছে? আমার আসলে মনে হয় কি যে, মানে মনে করো যে এই যে বিয়ে বাড়ির বাবুর্চিরা যেই বড় হাঁড়িতে রান্না করে, যেই চামচ দিয়ে নাড়া দেয়, আমার পক্ষে ওটা সম্ভব না। সত্যি কথা যেটা, এর জন্য মনে হয় কি, মানে মহিলারা এই দিক দিয়ে একটু পিছিয়ে আছে, কিন্তু আরেক দিকে এখন এগিয়ে আছে। এই মানে এই সোশ্যাল মিডিয়ার যুগে তারা কিন্তু ঘর থেকে রান্না করে সাপ্লাই করছে। এটা কতটা হেলদি, মানে আমাদের কোনো ইনস্টিটিউশন বা গভর্নমেন্টের কোনো কিছু নাই কিন্তু যে ঘরে ঘরে যেয়ে দেখার। তা আমি মনে করি যে এখন সবাই চেষ্টা করে হেলদি রান্না করার, কিন্তু কে কীভাবে এটা রান্না করছে, কোন পানি দিয়ে কোন তেল দিয়ে রান্না করছে আমরা তো জানি না, তাই না? তো
এইসব ব্যাপারে সচেতন হতে হবে আমাদের, যে যারা রান্না করবে তাদের হয়তো যারা ঘর থেকে খাবার দেবে আমার মনে হয় তাদের কোথাও কোনো একটা কোর্স করিয়ে এগুলো দেখিয়ে সার্টিফিকেট দিয়ে তারপরে তাদের রান্না করা উচিত, যে সেই মহিলা জানবে যে কোথায় কী দিলে কোন তেল দিয়ে রান্না করলে পুষ্টিকর খাবার হবে, এই তেল দিয়ে আমি করব না, এগুলো জানতে হবে। তো এগুলো হয়তো ভবিষ্যতে হবে, তবে এখনও খুব খারাপ যাচ্ছে না। মানে মহিলারা অনেকেই যারা একদম মানে ওরকম মনে করো মধ্যবিত্ত পরিবার, অনেক মহিলা কিন্তু ভালো রোজগার করছে একেবারেই তাই, হোম ডেলিভারি দিয়ে। এবং সেক্ষেত্রে কুকিং অ্যাসোসিয়েশনের কথা বলতেই হয়, আপনারা বিভিন্ন কর্মশালার আয়োজন করেন এবং দেশে ঘুরে ঘুরে অনেক মানুষের সাথে ইন্টারাকশন করে তাদেরকে এই বিষয়ে ইন্সপায়ার করা, সেখানকার অ্যাক্টিভিটিসগুলো এখন কেমন চলছে? সেখানকার কথা শুনবে? কুকিং অ্যাসোসিয়েশনের অ্যাক্টিভিটিসগুলো। আমার আসলে কুকিং অ্যাসোসিয়েশনে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাই, মেয়েদের ডাক দেই, হয়তো বলি যে বয়স্ক মহিলা যেন 50 জন আসে, যে অঞ্চলে যাই তাদের বলে দিই, তাদের সঙ্গে হয়তো আমরা দুপুরবেলা খাই, বিরিয়ানি বা পোলাও কিছু দেই। তবে দুঃখের কথা হলো ওই মহিলারা কখনোই খায় না। বয়স্ক মহিলারা সবসময় করে কি সব কিছু প্যাকেট নিয়ে যায় আর বলে কি আমার বাসায় নাতি নাতনি আছে ওদের খাওয়াবো। তখন মায়াও লাগে যে আমরা তাহলে 50 জনের বদলে চিন্তা করেছি এরপরে সবাইকে 2টো করে প্যাকেট দেবো বিরিয়ানির, যে ঠিক আছে আপনার নাতি নাতনিকে খাওয়ান, আমাদের সাথে বসে খান। ওনারা কখনোই আমাদের সাথে বসে খায় না। আর আমরা যেই অঞ্চলে যখন যাই হয়তো 40-50 জন মহিলাদের ডাকি যারা রান্না করতে আগ্রহ আছে। এখানে অনেক সময় শিক্ষিত মহিলারাও আসে, অনেক সময় দেখা যায় এক এক জায়গায় হয়তো ওরা নিজেরাই অ্যারেঞ্জ করেছে যে কলেজে চাকরি করে যারা, তারাই আজকের কম্পিটিশনে আসবে। আবার অনেক সময় হয় একদম ঘরোয়াভাবে ঘরের বউরা আসে, তখন আমরা করি কি মানে সিঙ্গারা সমোসা ডালপুরি বানানো শেখাই প্রথমে, তারপরে লটারি করে 10 জনকে নিয়ে নিই, যেই 10 জনের নাম আসে তাদের সিঙ্গারা ডালপুরি এগুলো বানাতে দিই। তার মধ্যে যেই 3 জন সবচেয়ে ভালো বানায় সেই 3 জনকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড করে কিছু টাকা দিয়ে আসি, যাতে তারা এগুলা বানিয়ে স্কুল কলেজে বিক্রি করে স্বাবলম্বী হতে পারে। আর আমাদের মানে স্লোগানই হলো রান্না শিখে স্বাবলম্বী হন। একেবারেই তাই, এবং আপনি যে ইনোভেশন আসলে রান্নার জগতে প্রতিনিয়ত যুক্ত করছেন একের পর এক, তাকে আমরা আসলে সাধুবাদ জানাই। আপনি একজন আইডল রান্নার জগতে, সোশ্যাল মিডিয়ায় অডিয়েন্স অনেক স্ক্যাটার্ড, বিভিন্নজন ভাবে মন্তব্য করেন, এর মাঝে যে আপনি এত পজিটিভিটি আমাদের মাঝে স্প্রিড করেন, আপনি সত্যি আমাদের জন্য একটা ইন্সপিরেশন। না রান্না নিয়ে অবভিয়াসলি, হ্যাঁ রান্না নিয়ে অবশ্যই মানে আমার মনে হয় যে সবাই, এবং সত্যি কথা কি আমি এত বছর ধরে রান্না করছি, আমার সবচেয়ে বড় পাওয়া, আমি অনেক পুরস্কার পেয়েছি দেশ বিদেশ থেকে, কিন্তু বড় পাওয়া হলো সবার ভালোবাসা। এটা আমি মনে করি অনেক বড়। সবাই যে আমাকে শ্রদ্ধা করে, যে কোনো জায়গায় গেলে বলে যে আপা আমি রান্না করছি, আমি আপনার মতো হতে চাই, তাই না? আগে আমার মাকে নিয়ে বিভিন্ন অঞ্চলে যেতাম আমি কম্পিটিশানে, তো সবাই আমার মাকে সালাম করে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হতো বিশেষ করে, এসে সালাম করে বলতো যে আন্টি আপনি দোয়া করবেন আমরা যেন বড় হয়ে কেকা ফেরদৌসী হতে পারি। নিজের আর কি জীবিতকালে এই ধরনের কথা শুনলে, এবং সিদ্দিক আন্টি আমাকে বলেছিলেন যে তুমি বড় মানে যেভাবে কাজ করছো তুমি আমার চেয়েও বড় কিছু হবে। তা আমি মনে করি না যে আমি সিদ্দিক আন্টির চেয়ে বড় হয়েছি, কিন্তু মনে করি উনি জ্ঞানে গুণে আমাদের সবার চেয়ে আসলে অনেক বড় ছিলেন। তাও যে সবাই যে আমাকে একটু শ্রদ্ধা করে, মানে রান্না করেও যে মানুষ যে টাকা রোজগার করতে পারে, মানুষের উপকার করতে পারে এবং নাম করতে পারে, হ্যাঁ সেলিব্রিটি হতে পারে, স্বাবলম্বী হতে পারে, এগুলো আগে আমাদের মাথায় ছিল না। আমি যেমন নিজে অনেক মানে আমার ফ্যামিলি আমাকে হেল্প করেছে বলে আমার অনেক কষ্ট যে হয়েছে এরকম বলবো না, কিন্তু অনেক চড়াই উঠটাই পার করে কিন্তু আজকে এই জায়গায় আসতে হয়েছে। সত্যি তাই, আমরা সাধুবাদ জানাই আপনার এই জার্নিটাকে, এবং আপনাকে অনেক ভালো লেগেছে আজকে আপনার সাথে কথা বলে। আগামীতে আবারও দেখা হবে, নতুন কোনো গল্প হবে ইনোভেশন নিয়ে। ভালো থাকবেন। ঠিক আছে প্রিয় দর্শক, আপনারাও খুব খুব ভালো থাকবেন। আশা করি আজকের আয়োজন ভালো লেগেছে। দেশ বিদেশের রান্না কিন্তু অবশ্যই দেখবেন চ্যানেলের পর্দায়, সে আমন্ত্রণ জানিয়ে আজকের এই আয়োজন থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।